হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি নিয়ে। তো এর আগের দিন আমরা প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা কিন্তু ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকে আমরা আলোচনা করব প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্য প্রস্তর যুগের যে নব্য প্রস্তর যুগে মানুষেরা কি ধরনের জীবনযাপন করত বা তারা কি ধরনের হাতিয়ার ব্যবহার করত, বা তারা উন্নত ছিল নাকি নিম্নমানের হয়ে গেছিল তা নিয়ে। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো নব্য প্রস্তর যুগের ক্ষেত্রে প্রথমে বলা যায় যে নব্য প্রস্তর যুগে মানুষেরা কিন্তু প্রকৃতির ওপর নির্ভরশীলতা থেকে রেহাই পেয়েছিল এবং তারা কি করেছিল, যে কৃষির যে আবিষ্কার, তারা কৃষিকাজ করতে শুরু করেছিল। ঠিক আছে, তো এক্ষেত্রে বলা হয় যে কৃষির আবিষ্কার থেকে নাগরিক সভ্যতার উদয় পর্যন্ত সময়কালকে প্রত্নতত্ত্ববিদগণ নব্য প্রস্তর যুগ বলে অভিহিত করেছেন। অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্য প্রস্তর যুগে মানুষেরা কিন্তু পুরোপুরিভাবে প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল। তারা প্রকৃতি থেকে যা কিছু পেত, অর্থাৎ ফলমূল এবং পশু শিকার করে নিজেদের জীবন অতিবাহিত করত। কিন্তু নব্য প্রস্তর যুগে তারা প্রকৃতির হাত থেকে রেহাই পেয়েছিল, এমনকি তারা নিজেরাই খাদ্য উৎপাদন করতে শুরু করেছিল। তো এই যে খাদ্য উৎপাদন থেকে শুরু করে একেবারে নাগরিক সভ্যতার উদয় পর্যন্ত মধ্যবর্তী যে সময়কাল, এই সময়কালকেই ঐতিহাসিকবিদগণ কি বলেছেন, নব্য প্রস্তর যুগ বলে অভিহিত করেছেন। তো এরপরে আমরা কি আলোচনা করব, যে নব্য প্রস্তর যুগের সময়সীমা নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোন সময় থেকে কোন সময় পর্যন্ত সময়কে আমরা নব্য প্রস্তর যুগের সময়কাল হিসেবে ধরি। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে যে বিশ্বের পরিপ্রেক্ষিতে নব্য প্রস্তর যুগের সূচনা 9000 খ্রিস্টপূর্বাব্দে হলেও ভারতে মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব 6000 থেকে খ্রিস্টপূর্ব 2000 অব্দ পর্যন্তই ছিল, এই যুগ বিরাজ করেছিল। অর্থাৎ সমগ্র পৃথিবী জুড়ে নব্য প্রস্তর যুগের যে সূচনাকাল, সেই সূচনাকালকে কোন সময়কাল ধরা হয়, সেই সূচনাকাল মূলত 9000 খ্রিস্টপূর্বাব্দ থেকে ধরা হয়। কিন্তু বিশ্বের পরিপ্রেক্ষিতে 9000 খ্রিস্টপূর্বাব্দ হলেও ভারতবর্ষে কিন্তু যে নব্যপ্রস্তর যুগের সূচনাকাল, সেই সময়কাল হলো কি 6000 খ্রিস্টপূর্বাব্দ এবং এর অন্ত হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 অব্দ পর্যন্ত। অর্থাৎ ভারতবর্ষে নব্যপ্রস্তর যুগের যে সময়কাল তা হলো খ্রিস্টপূর্ব 6000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 2000 অব্দ পর্যন্ত। তবে বলা হয়েছে যে ভারতের সমস্ত জায়গায় এই সংস্কৃতির একই সময়ে আসেনি, সর্বত্র এই সংস্কৃতির যে অগ্রগতি একই হারে হয়নি। অর্থাৎ সমগ্র ভারতবর্ষে যে নব্যপ্রস্তর যুগের যে সূচনা, তা একটি নির্দিষ্ট সময়ে হয়নি। অর্থাৎ বিভিন্ন স্থানে নব্যপ্রস্তর যুগের যে সূচনা, সেটা কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে হয়েছিল এবং তার যে অগ্রগতি তাও কিন্তু বিভিন্ন সময়ে হয়েছিল। অর্থাৎ বলা যায় যে ধরো একটি স্থানে নব্যপ্রস্তর যুগের সূচনা হয়েছে, আরেকটি স্থানে কিন্তু হয়নি, এবং যখন এই স্থানে নব্যপ্রস্তর যুগের সূচনা হয়ে তার অগ্রগতি চলতেছে বা উন্নতি চলছে, তখন সেই স্থানে কিন্তু নব্যপ্রস্তর যুগের সূচনা হচ্ছে। তো এমনটাও দেখা যায়। সুতরাং বলা হয়েছে যে ভারতবর্ষের সমস্ত জায়গায় কিন্তু নব্যপ্রস্তর যুগের যে সময়কাল, তা কিন্তু একই সময়ে শুরু হয়নি। ঠিক আছে, তো এই গেল নব্যপ্রস্তর যুগের সময়কাল নিয়ে। এবারে আমরা আলোচনা করব প্রত্নকেন্দ্র, অর্থাৎ ভারতবর্ষের কোন কোন স্থান থেকে আমরা নব্যপ্রস্তর যুগের যে নিদর্শন, সেই নিদর্শনগুলি পেয়ে থাকি। দেখো বলা হয়েছে যে নব্যপ্রস্তর যুগের সভ্যতার চিহ্ন ভারতের প্রায় সর্বত্রই কম বেশি পাওয়া যায়। ঠিক আছে, ভারতবর্ষের প্রায় সকল স্থানে নব্যপ্রস্তর যুগের যে নিদর্শন, তা কিন্তু পাওয়া যায়। তবে উল্লেখযোগ্য কয়েকটি স্থান হলো সিন্ধু, বালুচিস্তান, দাক্ষিণাত্য, বিহার, ওড়িশা এবং কি অসম। ঠিক আছে, এই অঞ্চলগুলিতে কিন্তু নব্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া যায়, বা যেই সমস্ত অঞ্চলে নিদর্শন পাওয়া যায় তার মধ্যে অন্যতম কয়েকটি স্থান হলো সিন্ধু, বালুচিস্তান, দাক্ষিণাত্য, বিহার, ওড়িশা এবং কি অসম। তো দেখো এবারে বলা যায় যে এছাড়াও বালুচিস্তানের যে মেহেরগড় এবং
কিলিগুল মোহাম্মদ ও দাসব সাদাত। এছাড়া কাশ্মীরের কিন্তু বুরজাহন এবং বিহারের চিরান্দ, এছাড়া আসামের যে দেওয়াজালি হাডিং এবং অন্ধ্রপ্রদেশের পিকলিহাল, এছাড়া কর্ণাটকের হাদুর এবং তামিলনাড়ুর পোয়েনপল্লীতে কিন্তু নব্যপ্রস্তর যুগের প্রচুর নিদর্শন পাওয়া যায়। তো এইগুলো অন্যতম কয়েকটি সাইট হলো যেখান থেকে নব্যপ্রস্তর যুগের কি পাওয়া গেছে, নিদর্শন, ব্যাপক পরিমাণে নিদর্শন পাওয়া যায়। তো এই গেল নব্যপ্রস্তর যুগের যে প্রত্নকেন্দ্র বা কোন কোন স্থান থেকে আমরা নিদর্শন পেয়ে থাকি তা নিয়ে। তো এবারে আমরা আলোচনা করব নব্যপ্রস্তর যুগের যে হাতিয়ার, সেই হাতিয়ারগুলি নিয়ে। তো বলা যায় যে নব্যপ্রস্তর যুগের মানুষরা কিন্তু পাথরের তৈরি হাতিয়ারই ব্যবহার করত। কিন্তু পাথরের মধ্যে তারা কি হাতিয়ার ব্যবহার করত বা কোন পাথরকে তারা নিজেদের হাতিয়ার তৈরির জন্য বেছে নিয়েছিল, তা হলো কালো স্লেট বা বেলে পাথর, ঠিক আছে। এবং তো বলা হয়েছে যে তারা পাথরের মধ্যে কালো স্লেট এবং বেলে পাথর দিয়ে হাতিয়ার তৈরি করত এবং সেই হাতিয়ারগুলি ছিল অদ্ভুত রকমের মসৃণ ও কি পালিশ করা। মানে আগের যুগের তুলনায় এই যুগে হাতিয়ারগুলি ছিল আরও মসৃণ আকারে, ছোট ছোট এবং খুব সুন্দর পালিশ করা ছিল। তো এই মসৃণতা পাথরের অস্ত্রে আগে দেখা যায়নি, অর্থাৎ আগের যুগে এই যুগের যে মসৃণতা হাতিয়ারে তা কিন্তু আগের যুগে দেখা যায়নি। তো বলা হয়েছে আরও শুধু মসৃণতা নয়, এগুলি ছিল আগের যুগের তুলনায় অনেক বেশি উন্নত, ঠিক আছে। তো এই যুগেও মানুষেরা পাথরে তৈরি হাতিয়ারই ব্যবহার করতো। হাতিয়ারের মধ্যে তারা কালো স্লেট এবং বেলে পাথর দিয়ে হাতিয়ার তৈরি করতো এবং এই হাতিয়ারগুলি আকারে কী ছিল, ছোট ছোট। তবে হাতিয়ারের বৈশিষ্ট্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই হলো কি, হাতিয়ারগুলি ছিল খুব সুন্দর মসৃণ এবং অসাধারণ পালিশযুক্ত, ঠিক আছে। তো দেখো বলা হয়েছে যে এছাড়া এই যুগের প্রত্নকেন্দ্র থেকে হাড়ের তৈরি কিন্তু অস্ত্রও পাওয়া যায়, যেমন হাড়ের তৈরি ছুঁচ, হারপুন, বর্ষা ফলক, তীর ফলক, ছোরা প্রভৃতি প্রচুর পরিমাণে পাওয়া গেছে। অর্থাৎ তারা হাড় দিয়ে বেশ কতকগুলি অস্ত্র তৈরি করে তা কিন্তু ব্যবহার করতো। যেমন হাড় দিয়ে তারা কি তৈরি করতো, ছুঁচ, তারপরে হারপুন, বর্ষা ফলক, তীর ফলক ইত্যাদি। তো বলা হয়েছে যে এই যুগে হাড়ের তৈরি অস্ত্রের ব্যবহার বহু গুণে বৃদ্ধি পেয়েছিল এবং অনেক সময় অস্ত্রগুলিতে হাতল লাগানো হতো ধরার জন্য। এবং এই যুগে তামার নিদর্শন পাওয়া গেলেও মানুষ তখনও ধাতুর ব্যবহার কিন্তু জানতো না। তো তামার তারা খুঁটিনাটি ব্যবহার করলেও কিন্তু ধাতুর ব্যবহার তারা জানতো না। তো এই গেল তাদের অস্ত্র শস্ত্র নিয়ে। এবারে আমরা আলোচনা করব জীবিকা নিয়ে, অর্থাৎ তারা কী ধরনের জীবনযাপন করতো আর কি। তো দেখো জীবিকার মধ্যে আমরা প্রথমেই আলোচনা করেছি যে এই যুগে মানুষেরা কিন্তু খাদ্য উৎপাদন করতে শিখেছিল, তারা নিজেরাই খাদ্য উৎপাদন করত। যেমন বলা হয়েছে যে নব্যপ্রস্তর যুগে জীবিকা হিসেবে কৃষি ও পশুপালন আরও বেশি অগ্রসর হয়েছিল। তাদের প্রধান জীবিকাই ছিল কৃষিকাজ এবং কি পশুপালন করা, কেননা তারা মধ্যপ্রস্তর যুগেই পশুপালন করতে শিখেছিল। তো এই যুগে তারা তার থেকে আরেকটু উন্নত হয়েছিল। তো এই যুগে মানুষ জমি চাষ করে ফসল উৎপাদন করতে শুরু করে। পাথরের ফলায় মাটি খুঁড়ে তাতে বীজ বপন করা হতো। তারা পাথরের ফলা দিয়ে মাটি খুঁড়ে সেখানে বীজ বপন করতো এবং এভাবেই তারা কি করত, কৃষিকাজ করত বা শস্য উৎপাদন করত। তো তারা কি কি চাষ করত, তারা মূলত ধান, গম, বার্লি, ঠিক আছে, এছাড়া যব, ডাল প্রভৃতি শস্য কিন্তু উৎপাদন করত। তারপরে এই যুগে কিন্তু তুলোর চাষও হতো বলে জানা যায় আর কি। তো গৃহপালিত পশু হিসেবে তারা কি কি পোষ মানত, গরু এবং কি ছাগল, ঠিক আছে। তো চাষাবাদের বিকাশের সঙ্গে সঙ্গে এই যুগে মানুষেরা আগুনের ব্যবহারও শিখেছিল। প্রথমে তারা হাতে এবং পরে তারা কুমোর চাকায়ের মৃৎপাত্রেরও তৈরি করত বলে জানা যায়। অর্থাৎ এই যুগে মানুষেরা কিন্তু উন্নত ধরনের জীবনযাপন করত। যেমন তারা কৃষিকাজ করত, কৃষিকাজের মধ্যে তারা মূলত ধান, গম, বার্লি, যব, ডাল ইত্যাদি উৎপাদন করত। এছাড়া তারা পশুপালনও করত। পশুপালনের মধ্যে তারা গরু এবং ছাগলকেই নিজেদের পোষ মেনেছিল।
এই যুগে তারা আগুন জ্বালাতে শিখেছিল, তারপরে মৃৎ পাত্রও তারা তৈরি করতে জানতো বলে জানা যায়, এবং কি এই যুগে তারা কুমোর চাকাও কিন্তু আবিষ্কার করেছিল। ঠিক আছে, তো এরপর আমরা আলোচনা করব বাসস্থান নিয়ে, তারা কোথায় বসবাস করতো তা নিয়ে। তো দেখো বলা হয়েছে যে এই যুগে মানুষ যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ীভাবে বসবাস শুরু করে। তারা গৃহ নির্মাণ করে বসতি গড়ে তুলতে উদ্যোগী হয়। তারা চালা ঘরের দেওয়ালগুলি কাঁচামাটি বা পাথর দিয়ে তৈরি করত এবং কখনো কখনো তারা তাঁবু খাটিয়ে বাস করত, যার নিদর্শন পাওয়া গেছে পিকলি হ্যালেন। অর্থাৎ এই যুগে তারা যাযাবর জীবন অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে তারা যে ঘুরে বেড়াতো এবং এক স্থানে খাদ্যের ঘাটতি দেখা দিলে তারা অন্য স্থানে চলে যেত, অর্থাৎ এই ধরনের জীবনযাপন বা যাযাবর জীবনযাপন তারা কিন্তু ত্যাগ করেছিল এবং তারা এই সময় স্থায়ীভাবে বসবাস করতে শিখেছিল বা শুরু করেছিল। তো প্রথমে তারা কি করত, চালা ঘরগুলিতে দেওয়ালে মূলত কাঁচা মাটি বা পাথর দিয়ে দেওয়াল তৈরি করত, এই ধরনের ঘরবাড়ি তারা তৈরি করত। কখনো কখনো বা তারা তাঁবু খাটিয়েও কিন্তু বসবাস করত এবং ধীরে ধীরে তারা কি করত, একটি জনবসতি গড়ে তুলত একটি নির্দিষ্ট স্থানে, অর্থাৎ এই যুগে তারা স্থায়ীভাবে বসবাসও করত। তারপরে সাংস্কৃতিক বৈশিষ্ট্য, এক্ষেত্রে বলা হয় যে এই যুগে মানুষ গুহাগাত্রে নৃত্য ও শিকারের দৃশ্য অঙ্কন করত। এই যুগে মানুষরা নৌকা তৈরি করে সমুদ্র যাত্রা করত। এই যুগে মৃতদেহ সমাধিস্থ বা কবর দেওয়ার প্রথাও ছিল। 3-4টি পাথর দাঁড় করিয়ে তার উপর একখণ্ড পাথরের ছাদ দিয়ে তারা কি করত, মৃতদেহকে কবর দিত এবং এই পদ্ধতিকে কি বলা হতো, ডোলমেন পদ্ধতি বলা হতো। অর্থাৎ এই যুগে সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে তারা কতদূর পৌঁছেছিল, তারা মূলত নৌকা তৈরি করে সমুদ্র যাত্রা করত, মৃতদেহকে কবর দিত। কবরের মধ্যে তারা যে পদ্ধতি অবলম্বন করত তা হলো কি ডোলমেন, অর্থাৎ 3টি পাথর রেখে তার উপর আরেকটি খণ্ড পাথর ছাদ হিসেবে দিয়ে এভাবে তারা কি করত, মৃতদেহকে কবর দিত। এই পদ্ধতিকে কি বলা হয়, ডোলমেন পদ্ধতি বলা হয়। এছাড়াও তারা যে গুহাগাত্রে তারা কিন্তু অঙ্কনও করত। তারা বিশেষত নৃত্য এবং কি শিকারের দৃশ্যই কি করত, অঙ্কন করত। তারপরে ধর্মবিশ্বাসের ক্ষেত্রে বলা যায় যে বালুচিস্তানে প্রাপ্ত মৃত্তিকা মূর্তি ও বিহারের চিরান্দয়ে প্রাপ্ত সর্পমূর্তি দেখে বোঝা যায় যে এই যুগে মানুষ মৃত্তিকা দেবী ও সাপের পূজা করত। অর্থাৎ ধর্মবিশ্বাসের ক্ষেত্রে বলা যায় তারা মূলত মৃত্তিকা দেবী এবং কি সাপের পূজা করত, কেননা নিদর্শন পাওয়া গেছে বিহারের চিরান্দ থেকে সর্পমূর্তির নিদর্শন পাওয়া গেছে। বালুচিস্তানে মৃত্তিকা দেবীর যে নিদর্শন পাওয়া গেছে, যা থেকে অনুমান করা হয় যে তারা মূলত মৃত্তিকা দেবী ও সাপের পূজা করত। তো এই যুগে তাদের সংস্কৃতি এত দূরেই পৌঁছেছিল। সুতরাং বলা যায় যে প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্যপ্রস্তর যুগের চেয়ে নব্যপ্রস্তর যুগের মানুষেরা কিন্তু বহু উন্নত ধরনের জীবনযাপন করত এবং এই যুগে তারা বহু কিছু আবিষ্কারও শুরু করেছিল। তো স্টুডেন্টস, এই ছিল আজকে নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য নিয়ে আজকের আলোচনা। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।